খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা অলরেডি কিন্তু দেখেছো আমি কিন্তু শিখন চ্যাপ্টারটা কিন্তু ধীরে ধীরে আলোচনা করছি। তো আজকে শিখন চ্যাপ্টারটার খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি রয়েছে যেটাকে বলা হয় ব্রুনারের থিওরি। এটা কিন্তু 2023 সালে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এছাড়াও আমরা দেখেছিলাম যে 2017 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু ব্রুনারের থিওরি থেকে একটা প্রশ্ন এসেছিল। এছাড়াও 2014 সালে যে ক্যান্সেল পেপারটা হয়েছিল সেখানেও কিন্তু ব্রুনারের থিওরি থেকে প্রশ্ন এসেছিল। তো খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট থিওরি। তো আজকে আমরা এই থিওরিটা ভালো করে জানবো। তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো এবং ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেরি না করে অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দাও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। ওকে, লেটস স্টার্ট। দেখো, ব্রুনারের থিওরি পড়ার আগে যে যে বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে বা যে যে পয়েন্টগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে সেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে একদম বুঝিয়ে দেবো। জাস্ট তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, ঠিক আছে? দেখো কি বলছে, শিখনে প্রভাব বিস্তারকারী, কি বলা হয়েছে, শিখনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আমরা পরিবেশগত এনভায়রনমেন্ট হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি। যেমন জিনিসটা বোঝো, আমাদের যে টিচিং লার্নিং মেথড রয়েছে, মানে আমাদের যে শিক্ষণ প্রক্রিয়া রয়েছে সেখানে কার কার ভূমিকা রয়েছে। প্রথমত ভূমিকা হচ্ছে শিক্ষকের ভূমিকা, 2 নম্বর হচ্ছে পরিবেশের ভূমিকা, আর 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর ভূমিকা। বোঝা গেল? শিক্ষার্থীর ভূমিকা থাকতে পারে, 2 নম্বর শিক্ষকের ভূমিকা থাকবে, আর 3 নম্বর পরিবেশের ভূমিকা থাকবে। এই হচ্ছে এই সমস্ত ভূমিকাগুলো একটা লার্নিংয়ের ওপরে বা টিচিং লার্নিং প্রসেসের ওপরে কিন্তু এফেক্ট ফলে বা প্রভাব বিস্তার করে। তাহলে এখানে আমরা কি বলছি যে আমাদের যে টিচিং লার্নিং প্রসেস রয়েছে বা শিক্ষণ নীতি রয়েছে তার উপরে শিক্ষকের ভূমিকাকে আমরা কি হিসাবে দেখব, শিক্ষকের ভূমিকাকে আমরা পরিবেশগত ভূমিকা বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসাবে গণ্য করব। তাহলে শিক্ষণের ওপরে বা লার্নিংয়ের ওপরে শিক্ষকের ভূমিকা কীরূপ, লার্নিংয়ের ওপরে শিক্ষকের ভূমিকা হচ্ছে পরিবেশের ন্যায় বা পরিবেশগত রয়েছে। তারপর নেক্সট দেখো, তারপরে কি বলা হয়েছে আমরা দেখব যে শিক্ষক সংক্রান্ত উপাদানগুলির মধ্যে কী কী। তাহলে শিক্ষক সম্পর্কিত কোন কোন উপাদানগুলো আমাদের টিচিংয়ের ওপরে প্রভাব বিস্তার করে সেগুলো আমরা একটু একটু করে জানব। দেখো, প্রথম পয়েন্ট বলছে শিক্ষার্থীদের ভালোবাসা এবং তাদের সমর্থন করা। তাহলে একজন শিক্ষক যদি শিক্ষার্থীদেরকে খুব ভালোবাসে, স্নেহ করে, ঠিক আছে, একজন শিক্ষক যদি শিক্ষার্থীদেরকে ভালোবাসে, স্নেহ করে এবং তাদেরকে সাপোর্ট করে, তাহলে বলো ওই শিক্ষার্থীরা শিক্ষককে দেখে ভয় পাবে না বন্ধু মনোভাব করবে? বলো, একদম। তাহলে যদি কোনো শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে আপন ভেবে ভালোবাসে, স্নেহ করে, সমর্থন করে, মানে সাপোর্ট করে, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী ওই শিক্ষক মহাশয়কে কি করবে, বন্ধু ভাববে। আর যখন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়কে বন্ধু ভাববে তখন শিক্ষার্থীরা শিক্ষককে মন খুলে সব কথা বলতে পারবে। আর মন খুলে তখনই যখন বলবে তারা কিন্তু শিক্ষক যেটা বলবেন শিক্ষার্থীরা কিন্তু সেটাই শুনবে। আমি ধরো ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করি, খুবই খারাপ আচরণ করি, আমি তাদেরকে সবসময় বকাঝকা করি, তাহলে ওই শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে কোনো কিছু বলবে তাহলে এই শিক্ষার্থীরা কি শিক্ষকের কথা শুনবে? বলো, শুনবে কি? কখনোই শুনবে না। তারা কখনোই শুনবে না, কারণ শিক্ষককে দেখে তারা সবসময় ভয় পাবে। তাহলে একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের কাছে বন্ধু হয়ে উঠবে বা বন্ধুত্বপূর্ণ আচরণ করবে তখন কিন্তু ওই শিক্ষক মহাশয় শিক্ষার্থীর কাছে আদর্শ শিক্ষক। আর যখন তুমি আদর্শ শিক্ষক হিসাবে গড়ে উঠবে তখন তোমার শিক্ষার্থীদেরকে পড়ানোটা সার্থক হবে। বোঝা গেল? তাহলে প্রথম পয়েন্ট কি, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং তাদেরকে সমর্থন করা। ক্লিয়ার সবার? খ নাম্বার দেখো, খ বলছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের দল গঠন করা। তাহলে কি, একটা ক্লাসরুমে আমি ধরো পড়াতে গেছি, ক্লাসরুমে ধরো 30 জন স্টুডেন্ট আছে বা 40 জন স্টুডেন্ট আছে, দেখা গেল বাচ্চারা হই হল্লো করছে, মানে গন্ডগোল করছে, ইনডিসিপ্লিন
করছে। তো সেক্ষেত্রে আমি যদি ক্লাসরুমটাকে ম্যানেজমেন্ট করতে না পারি, তাহলে শিক্ষার্থীরা কি আমার কথাগুলো শুনতে পাবে, না আমার কথাগুলোর প্রতি তাদের কোনো মনোযোগ থাকবে, বা আমি যেটা পড়াচ্ছি সেটা তারা আত্মস্থ করতে পারবে? কোনোটা কি সম্ভব? কোনোটাই সম্ভব নয়। তাহলে প্রথমত কি করতে হবে, একজন শিক্ষককে শ্রেণীকক্ষকে ম্যানেজমেন্ট করতে হবে, অর্থাৎ ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হবে। 2 নম্বর কি করতে হবে, গ্রুপ অ্যাক্টিভিটি। তাহলে শিক্ষার্থীদেরকে নিয়ে একটা একটা করে গ্রুপ তৈরি করতে হবে, কারণ আমরা জানি যে আধুনিক শিক্ষা বিজ্ঞানে বা শিশুকেন্দ্রিক শিক্ষা বিজ্ঞানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি। বোঝা গেল? তারপরে গ নাম্বার বা 3 নাম্বারে বলছে শিক্ষাদান কৌশলগুলিকে কার্যকারীভাবে ব্যবহার করা। ধরো আমি কোনো একটা টপিক বাচ্চাদেরকে পড়াবো, সেই পড়ানোটা আমি যদি গতানুগতিক পদ্ধতিতে পড়াই, আমি চেয়ার টেবিলে বসেছি, চেয়ার টেবিলে বসে আমি যখন বাচ্চাদেরকে বকে যাব, তখন কিন্তু বাচ্চারা আমার পড়াশোনা শুনবে না। কিন্তু আমি যখন বিভিন্ন এলটিএমের সাহায্যে বা টিএলএমের সাহায্যে বোর্ড ওয়ার্ক করে কোনো একটা চ্যাপ্টার পড়াবো, তখন শিক্ষার্থীরা বলবে যে শিক্ষক মহাশয়ের পড়াটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে বা খুব ভালো লাগছে। আজকে আমি তোমাদেরকে আমার একটা বাস্তব উদাহরণ দিই। আজকে আমি যখন ক্লাস 4-এর ক্লাস নিচ্ছিলাম, ঠিক আছে, তো আমার মর্নিং স্কুল হওয়ার কারণে বেশিরভাগ স্টুডেন্টরা মিশনে পড়ে। তো আজকে বুধবার স্কুলে ডিম দেবে, সেই জন্য ছেলেগুলো সবাই আমার স্কুলে আসে একদিন সপ্তাহে ডিমের জন্য। তো আজকে আমি তাদেরকে বাংলা ব্যাকরণ শেখাচ্ছিলাম। তো বাংলা ব্যাকরণ যেটা ছিল সেটা ছিল কি, কর্ম, কর্তা এবং ক্রিয়াকে আইডেন্টিফাই করা। বোঝা গেল? তাহলে একটা বাক্যে বা একটা সেন্টেন্সে কোন পদগুলো কর্মপদ, কোনটা ক্রিয়াপদ আর কোনটা কর্মপদ, ঠিক আছে, এইগুলোকে খুঁজে বের করা। তো আমি ওদেরকে এমনভাবে একদম আত্মস্থ করে দিয়েছি যে বাংলা গ্রামার জিনিসটা যে এতটাই সহজ, তারা অবাক হয়ে গেছে। তারা ভাবছে যে স্যার আমরা মিশনে এত টাকা খরচা করে পড়ি, কিন্তু সেখানে এতটা ভালোও শিখতে পারি না। ঠিক আছে, তাহলে কেন এই কথাটা বলছে, কারণ তাদের মতো করে পড়াতে হবে তোমাকে। তাহলে কোনটা কিভাবে আমরা কর্মকে চিনব, কোনটা কর্ম আবার 2 প্রকার হলে কোনটাকে মুখ্য কর্ম বলবো, কোনটাকে গৌণ কর্ম বলবো, এই জিনিসটা যখন বাচ্চারা তোমার কাছ থেকে শিখতে পারবে, তখন কিন্তু তোমার প্রতি তাদের আরও কী হবে, অ্যাট্রাকটিভ কাজ করবে। তখন তুমি যেটা বলবে সেটাই তারা বুঝবে। বোঝা গেল? তাহলে এইগুলো সবই কিন্তু শিক্ষকের ওপর নির্ভর করছে। তাহলে শিক্ষকের টিচিং মেথডটা কেমন হবে তার উপর নির্ভর করছে কি, তার উপর নির্ভর করছে তোমার টিচিংটা শিক্ষার্থীরা কতটা অ্যাকসেপ্ট করতে পারছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে একজন শিক্ষক অবশ্যই শিক্ষার্থীর টিচিং লার্নিং প্রসেসের ওপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন শিক্ষকের ভূমিকা আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসাবে বিবেচনা করব। একজন শিক্ষক কী কী হিসাবে ফ্যাক্টর কাজ করে, প্রথম হচ্ছে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং সমর্থন করা। দ্বিতীয়ত কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে গ্রুপ অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করানো এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট করা। আর 3 নম্বর হচ্ছে তোমার টিচিং যে স্টাইল বা টিচিং মেথড, এগুলো কিন্তু একজন শিক্ষার্থীর টিচিং লার্নিং প্রসেসের ওপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার সবার? প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। নেক্সট দেখো, এখানে কেবলমাত্র শিক্ষাদানের কৌশল হিসাবে সহযোগিতামূলক শিখন বা কোঅপারেটিভ লার্নিং বা সহপাঠীদের শিখন বা পিয়ার টিউটরিং এবং সমবেত শিখন বা কোলাবরেট লার্নিং আলোচনা করা হবে। তো আজকের এই টপিকের মধ্যে আমি আরেকটা জিনিস তোমাদেরকে আলোচনা করব। এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে। কি কি টপিক? একটা হচ্ছে কি কোঅপারেটিভ লার্নিংটা কি, আরেকটা হচ্ছে কি পিয়ার লার্নিং কি বা পিয়ার টিউটরিং কি, আর 3 নম্বর হচ্ছে কি কোলাবরেটিং লার্নিং কি। বোঝা গেল? এই 3টে থেকে কিন্তু সিটেটে অনেকবার সাইকোলজিতে প্রশ্ন এসেছে। তাই এই 3টে জিনিস আমাদেরকে ভালো করে কিন্তু জানতে হবে। চলো জেনে নিই প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে।
তাহলে প্রথমত আমরা জানবো কি সহযোগিতামূলক শিখন বা যেটাকে আমরা বলবো কোঅপারেটিভ লার্নিং। ভালো করে মাথায় রাখো, তাহলে সহযোগিতামূলক শিখন যেটাকে আমরা বলবো কোঅপারেটিভ লার্নিং। কি কি দেখো, বলছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার দক্ষতা, মানে আমি তোমাকে হেল্প করব, তুমি আমাকে হেল্প করবে, এটাকে বলছে সহযোগিতা। মানে একে অপরের সঙ্গে বন্ডিং, একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে আমরা যে শিখনটা অর্জন করব সেটাকে আমরা কি বলবো, সহযোগিতামূলক শিখন। অর্থাৎ এখানে কি থাকছে যে দলগত একাত্মবোধ এবং দলগত মানসিকতা বিকাশের জন্য একই সঙ্গে প্রতিযোগিতামূলক মানসিকতা হ্রাস করার উদ্দেশ্যে সহযোগিতামূলক শিখন পদ্ধতিকে ব্যবহার করা প্রয়োজন। মনে পড়ছে আমি যখন তোমাদেরকে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পড়িয়েছিলাম তখন বারবার একটা কথা বলেছিলাম, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান ভিত্তি কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান ভিত্তি হলো সহযোগিতামূলক শিখন বা কোঅপারেটিভ লার্নিং। মাথায় থাকবে। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটাকে আমরা বলবো কোঅপারেটিভ লার্নিং বা সহযোগিতামূলক শিখন। ইজ ইট ক্লিয়ার সবার? সহযোগিতার শিখন ব্যক্তিগত শিখন পদ্ধতি নয়। তাহলে এই সহযোগিতার শিখন বা কোঅপারেটিভ লার্নিং কোনো একটা ব্যক্তিগত বা পার্সোনাল টিচিং মেথড নয়, এটা কি, এটা একটা দলগত শিখন পদ্ধতি। তাহলে কোঅপারেটিভ লার্নিংটা কি? কোঅপারেটিভ লার্নিং হচ্ছে একটা দলগত শিখন পদ্ধতি। তাহলে সহপাঠীদের নিয়ে শিখন পদ্ধতি। তাহলে একটা জিনিস মাথায় রাখো, তাহলে কোঅপারেটিভ লার্নিংয়ে কাদেরকে নিয়ে পড়বো? কোঅপারেটিভ লার্নিংয়ে আমরা ক্লাসমেটকে নিয়ে পড়বো। ভালো করে বোঝো। তাহলে সহযোগিতামূলক শিখন বা কোঅপারেটিভ লার্নিংয়ের মধ্যে কি থাকছে? ক্লাসমেট থাকছে। ধরো ক্লাস 5-এর স্টুডেন্ট নিয়ে একটা গ্রুপ করব, ক্লাস 6-এর স্টুডেন্টরা নিয়ে আলাদা গ্রুপ করব, এটাকে বলবো আমরা সহপাঠী নিয়ে শিখন পদ্ধতি বা কি বলবো, ক্লাসমেট গ্রুপিং। বোঝা গেল? এই ধরনের শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের আভ্যন্তরীণ প্রেরণা কাজ করে। যখন দেখবে আমরা গ্রুপের মাধ্যমে পড়াশোনা করব, যখন আমরা গ্রুপ অ্যাক্টিভিটি করব, তখন দেখা যাবে শিক্ষার্থীর মনে অনেক কিন্তু আগ্রহ প্রকাশ পায়, তারা মন থেকে কোনো কিছু শিখতে পায়। অর্থাৎ তাদের মধ্যে যে ইন্টারনাল যে মোটিভেশন রয়েছে সেই ইন্টারনাল মোটিভেশন কিন্তু কাজ করে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। চলো নেক্সট দেখো। নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পিয়ার টিউটরিং বা যেটাকে আমরা বলবো সঙ্গী শিখন বা সহপাঠীদের দ্বারা শিক্ষাদান। একই জিনিস, দুটো কিন্তু একই জিনিস, জাস্ট টার্মগুলো আলাদা। দেখো কি বলছে, সহপাঠী বা সহপাঠী বা এটা বা হবে, ঠিক আছে, বাস হয়ে গেছে। সহপাঠী বা সমবয়সী দ্বারা শিক্ষাদানকে বলা হয় কি সঙ্গী শিখন। তাহলে এখানে দেখলাম কি যে সহপাঠী, একটা জিনিস মাথায় রাখো, পিয়ার টিউটরিংটা কি? তাহলে এখানে কোঅপারেটিভ লার্নিং এবং পিয়ার টিউটরিংয়ের মধ্যে একটা পার্থক্য আছে। কোঅপারেটিভ লার্নিংয়ের মধ্যে দেখলাম সমস্ত স্টুডেন্ট হবে সহপাঠী, মানে তারা ক্লাসমেট। কিন্তু পিয়ার টিউটরিংয়ের ক্ষেত্রে কি হবে, তারা হতে পারে সহপাঠী বা হতে পারে সমবয়সী। বোঝা গেল? মানে একই বয়সের শিক্ষার্থী, এটা হতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়া বা নিম্ন পারদর্শিতা সম্পূর্ণ, তাদের সবথেকে বেশি উপকার হয় এই শিক্ষাদান পদ্ধতিতে বা কোলাবোরেটিং লার্নিংয়ের ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমার একটু টাইপিং ভুল আছে, একটু মিস্টেক আছে, তোমাদেরকে এটা কারেকশন করে দেবো যখন পিডিএফটা তোমাদের দেবো, ঠিক আছে? তাহলে এখানে জিনিসটা দেখো, তাহলে সঙ্গী শিখন বা সহপাঠীদের মধ্যে বা সহপাঠী শিখনের মধ্যে সবথেকে বেশি কারা অ্যাডভান্টেজ পায় বা কারা সুযোগ সুবিধা সবথেকে বেশি পায়? যারা আমাদের শ্রেণীকক্ষে একটু পিছিয়ে আছে বা যারা নিম্ন পারদর্শিতা সম্পন্ন, মানে যারা গড় মেধা থেকে যারা পিছিয়ে আছে বা সঠিক যারা ফলাফল করতে পারছে না তারা। তাহলে এখানে কিন্তু কোলাবোরেটিং লার্নিং হবে না, এখানে হবে কি পিয়ার টিউটরিং। পিয়ার টিউটরিং মানে বোঝো, পিয়ার টিউটরিং মানে জিনিসটা বোঝো, ধরো আমাদের ক্লাসরুমে 5টা ছেলে খুবই ভালো, ভালো করে বোঝো, 5টা ছেলে ভালো, 2টো ছেলে কিন্তু একটু কম মেধা সম্পন্ন বা তারা কিন্তু ভালো পড়াশোনা করতে পারে না। এবার আমি কি বললাম যে যারা ক্লাসের ফার্স্ট বয় বা যারা ক্লাসে ভালো রেজাল্ট করো, তোমাদের যারা বন্ধুরা রয়েছে যারা ভালো পড়াশোনা করতে পারে না বা যারা কোনো জিনিস বুঝতে পারে না, তোমাদের দায়িত্ব থাকলো তোমরা ওদেরকে পড়াবে। যখন অবসর টাইম পাবে, যখন ক্লাসে টিফিন টাইম থাকবে, তখন কিন্তু তোমরা তাদেরকে পড়াবে। এটাকে বলছে কি পিয়ার টিউটরিং। বোঝা গেল? তাহলে পিয়ার টিউটরিং কি, যখন কোনো শ্রেণীকক্ষের
যখন কোনো শ্রেণীকক্ষে যারা নিম্ন মেধা সম্পন্ন বা নিম্ন পারদর্শিতা সম্পন্ন বা যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে, তারা যখন উচ্চ মেধা সম্পন্ন বা উচ্চ পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীদের কাছে জ্ঞান অর্জন করে, সেটাকে আমরা কি বলবো? পিয়ার টিউটরিং বা সঙ্গী শিখন। ওকে, তাহলে এখানে কিন্তু কোলাবরেটিং লার্নিং হবে না, এখানে হবে পিয়ার টিউটরিং, আর সমবেত শিখন হবে না, এটা হবে আমাদের সঙ্গী শিখন। ক্লিয়ার? চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সমবেত শিখন বা কোলাবরেটিং লার্নিং। বোঝা গেল? এবার আমরা যেটা পড়বো সেটাকে আমরা কি বলবো? সমবেত শিখন বা কোলাবরেটিং লার্নিং। এই জিনিসটা ভালো করে আমাদেরকে এবার বুঝতে হবে। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা পড়লাম কি কোঅপারেটিভ লার্নিং, তারপরে আমরা পড়লাম পিয়ার লার্নিং, তারপরে আমরা পড়বো কি কোলাবরেটিং লার্নিং। ওকে, সবগুলোই কিন্তু শিশু কেন্দ্রিক, মাথায় থাকবে, প্রত্যেকটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। জাস্ট একটু মাইক্রো কনসেপ্ট, বোঝা গেল? একটু আলাদা, তাছাড়া বাকিটা সব সেম। বলছি দেখো, সমবেত শিখন হলো এমন একটি পরিস্থিতি যেখানে দুই বা অধিক ব্যক্তি একসঙ্গে শিক্ষা গ্রহণ করে। তাহলে সমবেত শিখন কি? যেখানে দুই বা অধিক ব্যক্তি একসঙ্গে শিক্ষা গ্রহণ করে, তখন তাকে আমরা বলবো কি সমবেত শিখন। এই শিখন পদ্ধতিতে একে অপরকে প্রশ্ন করে, একজন অপরজনের চিন্তাভাবনাকে মূল্যায়ন করে, পরস্পরকে মনিটর করে। যেমন ধরো, আমি তোমার পড়া ধরলাম, তুমি আমার পড়া ধরলে, তোমার খাতাটা আমি চেক করলাম, আমার খাতাটা তুমি চেক করলে, এগুলোকে কি বলবো? এগুলোকে আমরা বলবো সমবেত শিখন বা কোলাবরেট করা, কোলাবরেটিং লার্নিং বা সমবেত শিখন। বোঝা গেল? এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে। তাহলে এই পদ্ধতিতে কি করছে? এই পদ্ধতিতেই একে অপরের সঙ্গে তারা কিন্তু মিথস্ক্রিয়া করছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতাগুলিকে শেয়ার করে। সম্ভবত শিখনের গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ভাইগটস্কির নৈকট্য বিকাশ বা জেপিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখানে ভুল আছে, ঠিক আছে? তাহলে জেপিডির ফুল ফর্ম কি? জেপিডির ফুল ফর্ম হচ্ছে কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট শিখনের কোন নীতির ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে, তাহলে তোমরা আনসার করবে কি সমবেত শিখন বা কোলাবরেটিং লার্নিং। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখলাম কি জেপিডি বা ভাইগটস্কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, সেটা হবে কি যে কোলাবরেটিং লার্নিং বা সমবেত শিখনের ওপরে গড়ে উঠেছে। নেক্সট দেখো, সমবেত শিখন পদ্ধতিগুলি হলো, তাহলে সমবেত শিখন পদ্ধতির কী কী উদাহরণ রয়েছে? যেমন সমবেতভাবে নিয়ম অনুসরণ করা, সবাই একসঙ্গে কোনো কিছুকে মেনে চলা, দলগতভাবে প্রজেক্ট করা, কোনো প্রজেক্ট ওয়ার্ক করা, বা একত্রিত হয়ে কোনো সমস্যাকে সমাধান করা, বিতর্ক সভা করা, স্টাডি গ্রুপ স্টাডি করা, ঠিক আছে? এইগুলো। তাহলে যখন আমরা একাধিক ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করব, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কোলাবরেটিং লার্নিং। বোঝা গেল? একটা কথা মাথায় রেখো, যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এই তিনটে অপশন একসঙ্গে দেবে না, এই তিনটে অপশন একই সঙ্গে দেবে না, কারণ তিনটে জিনিস একই রকম। আর যদিও দেয় তাহলে দেখবে অল অফ দিস অ্যাবাভ থাকবে। বোঝা গেল? প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। নেক্সট দেখো, এই পদ্ধতিতে শিক্ষকরা বা বয়স্করা সহযোগী অর্থাৎ ফ্যাসিলিটার হিসেবে কাজ করে। এটাও ইম্পর্টেন্ট। আমরা তো পড়েছিলাম, তাই না, যে ভাইগটস্কির যে শিখন পদ্ধতি, ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদে
পরীক্ষায় প্রশ্নে খুব আসে যে ভাইগর্স্কির সামাজিক নির্মিতিবাদে একজন শিক্ষকের ভূমিকা কীরূপ। তাহলে কি বললাম, ভাইগর্স্কির সামাজিক নির্মিতিবাদে একজন শিক্ষকের ভূমিকা কীরূপ হবে। তাহলে কি হবে, ভাইগর্স্কির সামাজিক নির্মিতিবাদে একজন শিক্ষকের ভূমিকা হবে কীরূপ, সেটা আমরা দেখব কি সহযোগী অর্থাৎ ফ্যাসিলেটর। এই কথাটা ভালো করে মাথায় রাখবে। তাহলে ভাইগর্স্কির সামাজিক নির্মিতিবাদে একজন টিচারের যে ভূমিকা থাকবে সেটা হচ্ছে ফ্যাসিলেটর বা সহযোগী হিসাবে। বোঝা গেল? চলো নেক্সট দেখো, জ্ঞান ও প্রজ্ঞা বা কগনিটিভ। তাহলে জ্ঞান ও প্রজ্ঞা বা কগনিটিভ বলতে কি বোঝায় আমরা এই জিনিসটাকে ভালো করে জানবো। ওকে, তাহলে জ্ঞান কাকে বলে আর কগনিটিভ কাকে বলে। জ্ঞান মানে কি, জ্ঞানকে ইংরেজিতে কি বলছে নলেজ, জ্ঞানকে ইংরেজিতে কি বলছে নলেজ, আর প্রজ্ঞাকে ইংরেজিতে কি বলছে কগনিটিভ। তাহলে জ্ঞান কাকে বলে আর প্রজ্ঞা কাকে বলে, এই জিনিসটা ভালো করে আমাদের কিন্তু জানতে হবে। দুটো জিনিস কিন্তু সেম নয়, দুটো আলাদা। বোঝা গেল, জ্ঞান প্রজ্ঞা আলাদা কিন্তু প্রায় একই রকম, কিন্তু একটু আলাদা। সেই একটু আলাদাটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। দেখো, জ্ঞান বলতে সেই সব বিষয় বা অভিজ্ঞতাকে বোঝায় যেগুলি বুঝতে প্রধানত মানসিক শক্তির প্রয়োজন হয়। তাহলে জ্ঞান বলতে কোনগুলোকে বোঝায়, জ্ঞান হচ্ছে এমন এক ধরনের আমাদের শক্তি বা এমন এক ধরনের প্রক্রিয়া বা এমন এক ধরনের বিষয় যেগুলি বোঝার জন্য আমাদের মানসিক শক্তির প্রয়োজন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে বিজ্ঞানের কোনো বিষয়কে বুঝতে হলে, কোনো গল্প পড়ে তার মূল বক্তব্যকে অনুধাবন করতে হলে বা কোনো সূত্রকে কাজে লাগিয়ে অঙ্কন করতে হলে যে মানসিক শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে জ্ঞান। ধরো আমি একটা লাভ ক্ষতির অঙ্ক করব, সেই লাভ ক্ষতির অঙ্কটা করতে গেলে আমার কিসের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। বোঝা গেল? বা বিজ্ঞানের কোনো একটা থিওরি জানতে চাইছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই যে সূত্রগুলো রয়েছে বা আলোর যে সূত্র রয়েছে সেগুলো জানতে গেলে আমার কিসের প্রয়োজন, আমার জ্ঞানের প্রয়োজন। ওকে, সেগুলো হচ্ছে আমার জ্ঞান। জ্ঞান মস্তিষ্কের সক্রিয়তার ওপর নির্ভর করে। তাহলে আমাদের জ্ঞান কিসের ওপর নির্ভর করে, সক্রিয়। যদি আমি সক্রিয় না হই, যদি আমি অ্যাক্টিভ না হই, তাহলে কি আমি জ্ঞান অর্জন করতে পারবো? অবভিয়াসলি পারবো না। তাহলে আমাকে কোনো একটা বিষয় বা কোনো একটা টপিকের ওপরে জ্ঞান অর্জন করতে গেলে আমাকে কি করতে হবে, কোনো একটা বিষয় বা কোনো একটা টপিকের ওপরে জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, সক্রিয় হতে হবে। কি করতে হবে, আমাকে অবশ্যই সক্রিয় হতে হবে। তাই এদেরকে কেন্দ্রীয় আচরণ বলা হয়। তাই এগুলোকে কি বলা হয়, কেন্দ্রীয় আচরণ। তাহলে জ্ঞানকে কি বলা হয়, জ্ঞানকে বলা হয় আমাদের কেন্দ্রীয় আচরণ। কারণ জ্ঞানকে কেন্দ্র করেই কিন্তু আমাদের প্রজ্ঞা গঠন হচ্ছে, জ্ঞানকে কেন্দ্র করেই আমার প্রজ্ঞা গঠন করছে। তাই জ্ঞানকে কি বলা হয়, জ্ঞানকে বলা হয় কেন্দ্রীয় আচরণ। ওইসব শিখন বা অভিজ্ঞতার জন্য দৈহিক শক্তির ব্যবহার প্রয়োজন হয় না। তাহলে এর জন্য আমাদের কিসের প্রয়োজন হয় না, এর জন্য কিন্তু আমাদের কোনো রকম দৈহিক শক্তির কিন্তু কোনো রকম প্রয়োজন হয় না। জ্ঞানমূলক শিখনের জন্য প্রয়োজন কি, জ্ঞানমূলক শিখনের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টি, মানে অন্তর থেকে ভাবা যে আমি কোন জিনিসটা পড়ছি, কোন জিনিসটা বুঝছি, আমি জিনিসটা পড়ে কতটা জানলাম বা আমি জিনিসটা পড়ে কতটা বুঝলাম, এই যে আমি মন থেকে ভাবছি, এই ভাবনাটাকে বলছে কি অন্তর্দৃষ্টি। যখন কোনো একটা জিনিসকে আমি মন থেকে চাইবো বা মন থেকে দেখবো বা মন থেকে বুঝবো, তখন কিন্তু সেই জিনিসটার প্রতি আমার কি হবে, জ্ঞান তৈরি হবে। তাহলে জ্ঞানের মূল ভিত্তি কি, জ্ঞানের মূল ভিত্তি হচ্ছে অন্তর্দৃষ্টি। ওকে, নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি প্রজ্ঞা। তাহলে প্রজ্ঞা কি, প্রজ্ঞা হলো সেই জ্ঞান যা আমাদের বিষয়টি সম্বন্ধে সুসংবদ্ধ ও সুসংগঠিত পূর্ণাঙ্গ ধারণার জন্ম দেয়। ভালো করে বোঝো। তাহলে জ্ঞান বলতে কি বোঝায়, জ্ঞান হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, জ্ঞান হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। আর প্রজ্ঞা কি, প্রজ্ঞা হচ্ছে একটা সমগ্র জিনিস। তাহলে আমরা জানলাম, ধরো আমি মোটরসাইকেল চালাবো, তো মোটরসাইকেল চালাতে গেলে কি করতে হবে, প্রথমে আমাকে স্টার্ট দিতে হবে, তারপর আমাকে ক্লাচ দিতে হবে, আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে। যে এই যে ছোট ছোট জিনিসগুলো আমি জানছি, এগুলোকে আমি কি বলবো, জ্ঞান। যখন আমি প্রত্যেকটা জ্ঞান আমি জেনে নিলাম, তারপর জ্ঞানগুলোকে আমি একসঙ্গে গঠন করলাম, তখন কি করব, আমি মোটরসাইকেল চালাতে পারবো। যখন আমি মোটরসাইকেল চালাতে পারবো, সেটাকে আমি কি বলবো, প্রজ্ঞা। তাহলে জ্ঞানটা কি, জ্ঞানটা হচ্ছে থিওরি, আর প্রজ্ঞাটা কি, প্রজ্ঞাটা হচ্ছে অ্যাপ্লিকেশন। যখন আমরা জ্ঞানগুলোকে একসঙ্গে সংবদ্ধ করে বাস্তবে আমরা প্রয়োগ করতে পারবো, সেটাকে আমরা বলবো কি, প্রজ্ঞা।
তাহলে জ্ঞান যখন ব্যবহৃত হয়ে ব্যক্তিকে আরও সমৃদ্ধ করে তোলে সেই অবস্থাকে কি বলা হয়? প্রজ্ঞা। তাহলে অনেকগুলো জ্ঞান যখন আমার একসঙ্গে যুক্ত হয়ে কি করে, আমার একটা মন মানে মোটামুটিভাবে একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে, সেটাকে আমরা কি বলবো? প্রজ্ঞা। তাহলে জ্ঞান হচ্ছে সংকীর্ণ জ্ঞান, এ একটা জ্ঞান, এ একটা জ্ঞান, এ একটা জ্ঞান, এই অনেকগুলো জ্ঞান একসঙ্গে মিলিত হয়ে তৈরি হবে কি? একটা প্রজ্ঞা বা কগনিটিভ। ইজ ইট ক্লিয়ার? দেখো, তাহলে উদাহরণস্বরূপ কি বলবো? উদাহরণস্বরূপ বলবো, একজন শিক্ষার্থী যখন প্রকৃতি বিজ্ঞানের গ্যাসের সূত্রাবলীর মধ্যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর প্রকল্প, আদর্শ গ্যাসের সমীকরণ সব কিছু জানলো, জানার পর যখন শিক্ষার্থী গ্যাসীয় সূত্রগুলি সম্বন্ধে জ্ঞান হয়েছে, যখন প্রত্যেকটা থিওরি সে জানলো, তার মানে প্রত্যেকটা থিওরি সম্পর্কে তার নলেজ হয়েছে বা প্রত্যেকটা থিওরি সম্পর্কে তার জ্ঞান হয়েছে, যখন সেই শিক্ষার্থী অর্জিত জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করতে পারবে বা ওই সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে সমাধান করতে পারবে, ওই সূত্রকে অন্য ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে, তখনই বলা হবে শিক্ষার্থীর ওই বিষয়ে সুসংবদ্ধ বা সুসংগঠিত জ্ঞান হয়েছে, অর্থাৎ জ্ঞান থেকে প্রজ্ঞার জন্ম নিয়েছে। বোঝা গেল? তাহলে জ্ঞান বলতে বোঝাচ্ছে যখন কোনো একটা জিনিস সম্পর্কে আমি প্রাথমিক ধারণা অর্জন করব, সেটাকে আমি বলবো জ্ঞান, আর সেই প্রাথমিক ধারণাগুলো যখন আমি প্রয়োগ করতে পারবো, সেটাকে আমি বলবো প্রয়োগ। ওকে? নেক্সট দেখো, নেক্সট বলছে কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে প্রজ্ঞা জন্মালে সেই বিষয়ের বিভিন্ন জ্ঞান একত্রে সংগঠিত হয় এবং তৈরি হয় একটি মানসিক প্রতিরূপ। তাহলে কি বলছে? তাহলে আমাদের যে ছোট ছোট জ্ঞান রয়েছে, সেই জ্ঞানগুলো একসঙ্গে গঠন হয়, একসঙ্গে গঠন হয়ে কী করছে? আমার একটা মেন্টাল ইমেজ তৈরি করছে, আমার মনের মধ্যে একটা প্রতিচ্ছবি তৈরি করছে, আমার মনের মধ্যে একটা ছবি তৈরি করছে, বা যেটা একটা প্রতিরূপ তৈরি করছে। বোঝা গেল? তো ছোট ছোট জ্ঞানগুলো একসঙ্গে মিলিত হয়ে কী করছে? একটা মানসিক প্রতিরূপ তৈরি করছে, আর ওই প্রতিরূপ স্মৃতিতে সংরক্ষিত হয় এবং প্রয়োজনে একে পুনরুদ্রেক করা হয়, সেগুলো আমার মনের মধ্যে সঞ্চয় হচ্ছে এবং যখন আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা কি করতে পারি? মনে করতে পারি। এবার আমরা জানবো কি মানসিক প্রতিরূপ কি। তাহলে মানসিক প্রতিরূপ বা মেন্টাল ইমেজ হলো একটি সক্রিয় পরিবর্তনশীল সংগঠন, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশের সঙ্গে অভিযোজনের ফলে সংগঠিত হয় এবং আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়। তাহলে আমাদের যে মেন্টাল ইমেজ বা মানসিক যে চিত্র, সেটা কিন্তু কি হয়? আমাদের পরিবেশের সঙ্গে, আমাদের যুগের সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে কী হয়? অভিযোজিত হয়, মানে পরিবর্তন হয়, এবং পরিবর্তন হয়ে সেটা কিন্তু আরও বেশি স্ট্রং বা শক্তিশালী হয়। এইভাবে মানসিক প্রতিরূপে ক্রমশ পরিবর্তন ঘটতে থাকে এবং ব্যাপ্তি হয় আর এবং প্রসারিত হয় এবং সংগঠিত হয় কি? স্কিমা। তাহলে আমাদের জিনিসটা বোঝো, আমরা প্রথমে জ্ঞান হলো, আমার ছোট ছোট জ্ঞান হলো, সেই জ্ঞানগুলো একসঙ্গে তৈরি করছে কি? সেই জ্ঞানগুলো একসঙ্গে তৈরি করছে আমার মেন্টাল ইমেজ, আর সেই মেন্টাল ইমেজ যখন আমি বাস্তবে প্রয়োগ করব, সেটাকে আমি বলবো প্রজ্ঞা। আর অনেকগুলো প্রজ্ঞা একসঙ্গে গঠিত হয়ে তৈরি করছে কি? আমার স্কিমা। বোঝা গেল? তাহলে অনেকগুলো প্রজ্ঞা একসঙ্গে গঠিত হয়ে তৈরি করছে কি? স্কিমা। আর স্কিমার ধারণা কে দিয়েছেন প্রথম? স্কিমা ধারণা প্রথম দিয়েছেন কে? বাটলে। এই কথাটা ভালো করে মনে রেখো। দেখো, স্কিমা হলো প্রজ্ঞার একটি একক। তাহলে স্কিমা কি? স্কিমা হচ্ছে প্রজ্ঞার একটি একক। তাহলে একটি স্কিমা অপর স্কিমার সঙ্গে যুক্ত হয়ে নতুন প্রজ্ঞার একক বা নতুন স্কিমা তৈরি করে। তাহলে জিনিসটা কি বললাম? তাহলে জিনিসটা হচ্ছে প্রথমে আমরা কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করব, সেই জ্ঞানগুলো একসঙ্গে মিলিত হয়ে তৈরি করছে আমার মেন্টাল ইমেজ, আর সেই মেন্টাল ইমেজ থেকে তৈরি হচ্ছে কি? আমার স্কিমা, আর সেই স্কিমা থেকে তৈরি হচ্ছে কি? আমার প্রজ্ঞা। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। জিনিসটা আমি ছবির সাহায্যে বোঝাই। ধরো এ একটা জ্ঞান, এ একটা জ্ঞান, এ একটা জ্ঞান, একসঙ্গে মিলিত হয়ে হচ্ছে মেন্টাল ইমেজ, আর এই মেন্টাল ইমেজ থেকে তৈরি হচ্ছে আমার কি? স্কিমা, আর এই স্কিমা থেকে তৈরি হচ্ছে কি? আমার প্রজ্ঞা। এই জিনিসটা ভালো করে মাথায় রেখো। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 96473000
217। এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। নেক্সট দেখো, শিখনের দ্বারা স্কিমার পরিবর্তন ঘটানো সম্ভব। তাহলে আমরা যে লার্নিং করছি বা টিচিং করছি, এই শিখনের ফলে কিন্তু স্কিমার কিন্তু পরিবর্তন হয়। শিখনের কর্তব্য হলো স্কিমার পরিবর্তন ঘটিয়ে শিক্ষার্থীর এমন আচরণকে প্রবৃত্ত করা যাতে তারা যে কোনো বিষয়কে সঠিকভাবে শিখতে পারে। যেমন ধরো আজকে আমি কোনো একটা টপিক জানলাম, আমি 10 দিন পর সেই টপিকটা অন্যভাবে জানতে পারি বা অন্য মেথডে জানতে পারি, বা আমার জ্ঞানটা আরও বেশি উন্নত হতে পারে। তাহলে শিখনের ফলে কিন্তু আমাদের যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার কিন্তু পরিবর্তন হয় বা স্কিমারও কিন্তু পরিবর্তন হয়। স্কিমার উপযুক্ত বিন্যাসে তৈরি হয় কি প্রজ্ঞা। তাহলে একটা যেই প্রজ্ঞা রয়েছে, এই প্রজ্ঞা স্কিমা, তাহলে অনেকগুলো স্কিমা পরপর সাজিয়ে তৈরি হয় কি আমাদের প্রজ্ঞা। তাহলে প্রজ্ঞামূলক আচরণের ক্ষেত্রে কি কি থাকে? স্মৃতি, মনোযোগ ইত্যাদি মানসিক প্রক্রিয়াকে বিচ্ছিন্নভাবে দেখা হয় না। তাহলে আমাদের প্রজ্ঞার মধ্যে কি কি পড়ছে, বা আমাদের কগনিটিভের মধ্যে কি পড়ছে? কগনিটিভের মধ্যে পড়ছে স্মৃতি, মনোযোগ, এগুলো পড়ছে। মনে থাকবে, স্মৃতি, মনোযোগ, প্রবলেম সলভিং, এগুলো সবই কিন্তু কগনিটিভের মধ্যে পড়ছে। নেক্সট বলছে শিখনের প্রজ্ঞামূলক তথ্য বা কগনিটিভ থিওরি অফ লার্নিং। যেসব তথ্য প্রজ্ঞাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, অর্থাৎ যে সমস্ত থিওরিগুলোকে কগনিটিভ বা প্রজ্ঞাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, বা যেগুলির ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্দীপক পরিস্থিতির সামগ্রিকতা বা আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে বলা হয় কি? প্রজ্ঞামূলক। এত কিছু জানার প্রয়োজন নেই। মেনলি যেটা মনে রাখবে, যে সমস্ত থিওরিগুলোকে কগনিটিভের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, সেগুলোকে আমরা বলবো প্রজ্ঞামূলক থিওরি। আর এই প্রজ্ঞামূলক থিওরির প্রথম প্রবক্তার নাম হচ্ছে কি? গেজলার। তাহলে প্রজ্ঞামূলক থিওরির প্রবক্তার নাম হচ্ছে কি? গেজলার। এই তথ্যে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে প্রজ্ঞামূলক থিওরিতে শিক্ষার্থীর যে প্রিভিয়াস নলেজ রয়েছে তার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। ওকে, দেখো এবার আমরা যেটা পড়ব, প্রজ্ঞামূলক থিওরিতে কী কী জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হয়। বলছে এই শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক প্রতিরোধ হয়ে গেছে, মানসিক প্রতিচ্ছবি সৃষ্টি হয়। তাহলে এই যে প্রজ্ঞামূলক থিওরিতে কি হচ্ছে? মানসিক প্রতিচ্ছবি সৃষ্টি হচ্ছে। এই তথ্যে বিশ্বাসী মনোবিদগণ শিক্ষণকে ব্যক্তির আভ্যন্তরীণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছেন। অর্থাৎ এখানে ইন্ট্রেন্সিক এই যে অন্তর্দৃষ্টির ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে শক্তিদায়ী উদ্দীপক বা রিইনফোর্সমেন্টের ওপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে এখানে শক্তিদায়ী উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট, বা ধরো কোনো একটা শিক্ষার্থীকে কোনো প্রশ্ন করলাম, সে সঠিক উত্তর বলল, তারপর আমি তাকে কী করব? প্রশংসা করব। এটাকে বলবো আমরা রিইনফোর্সমেন্ট। এই তথ্যে বিশ্বাসী মনোবিদগণ মতে স্মৃতির সাংগঠনিক রূপের 3টি স্তর রয়েছে। আমাদের যে স্মৃতি রয়েছে, অর্থাৎ যারা কগনিটিভ ডেভেলপমেন্টের ওপরে বিশ্বাসী, সেই সমস্ত মনোবিদরা বলছেন যে আমাদের স্মৃতির 3টে সাংগঠনিক রূপ রয়েছে। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে কি সংবেদন স্তর, 2 নম্বর হচ্ছে কি অস্থায়ী বা ক্ষণস্থায়ী স্মৃতি, 3 নম্বর বলছে স্থায়ী স্মৃতি বা দীর্ঘস্থায়ী স্মৃতি। তাহলে এইগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের স্মৃতি চ্যাপ্টার আমি পড়িয়ে দিয়েছি। ওকে, তো আজকে তোমাদের ইউটিউবে এই পর্যন্ত থাকলো। রাত্রে তোমাদের 8:30টায় ক্লাস আছে। রাত্রের ক্লাসে তোমাদেরকে ব্রুনারের থিওরি পড়াবো। ঠিক আছে, রাত্রে তোমাদের ব্রুনারের থিওরি থাকবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের 2000 বারবার পরীক্ষা প্রশ্ন এসছে। তারপর থাকছে ব্রুনারের থিওরির ওপরে তোমাদের থাকছে এমসিকিউ। ঠিক আছে, বাস পুরো টপিক কমপ্লিট। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না, 100% বলবো, এর বাইরে কোনো পরীক্ষা প্রশ্ন আসবে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তো তোমরা যারা ইউটিউবে ক্লাস করছো, তো তোমরা আর হাতে কিন্তু বেশি সময় নেই, তো তোমরা যারা আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তারা অবশ্যই 9647300217, কি বললাম? 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও। রেগুলার ক্লাসগুলো করো, টেট পাস করো, সাকসেস হও। থ্যাংক ইউ।